তবে উপদেষ্টা নাহিদের ব্যাংক অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা পাওয়া গেছে এমনটাও অভিযোগ উঠেছে। দায়িত্ব নিয়েছেন, আহ্বায়ক হয়েছেন মিস্টার নাহিদ ইসলাম। এই টাকার উৎস কি? কারা এই টাকাগুলো আপনাদেরকে দিয়েছে? যদি আপনাদেরকে কোনো অসৎ, আপনাদের তো নিজেদের টাকা নাই, এত টাকা থাকার আপনাদের কোনো কারণ নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্নীতির প্রমাণ পাওয়ায় সরাসরি নাহিদ ইসলামকে সেনাবাহিনী তাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আপনারা সরাসরি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে হট্টগোল দেখা যাচ্ছে। এবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বিরুদ্ধে প্রায় 400 কোটি টাকা দুর্নীতির অভিযোগে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। এদিকে জাতিসংঘের তুমুল চাপের মুখে নাহিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। মহাবিপদে ডক্টর ইউনূস এবং তার সমন্বয়ক। এমন পরিস্থিতিতেই কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার। বিস্তারিত জানতে দেখতে থাকুন। সাবেক তথ্য উপদেষ্টা জনাব নাহিদ, তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন, কিন্তু যে বিষয়গুলো বলার চেষ্টা করছেন যে তিনি এই কয়দিন ক্ষমতায় ছিলেন এবং প্রায় 1000 কোটি টাকা তিনি লোপাট করেছেন। খবরে বলা হচ্ছে শেখ হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার। আমার ধারণা যে শেখ হাসিনার বিচারের পরেই অনেকগুলো রাজনৈতিক মীমাংসা সম্ভব হবে। যেমন একটা বড় জট বেঁধে আছে যে নির্বাচন কবে হবে। যে আপনার হেডিংটা ছিল এমন, চাঁদার দাবির ভিডিও ভাইরাল, বিভিন্ন পেজ বিভিন্নভাবে দিছে, আর পরবর্তী আসছে কি নাহিদের বিরুদ্ধে মামলা ঘটে গিয়েছে যেগুলো আপনি বর্ণনা করছেন। জাতিসংঘের রিপোর্টে কিন্তু সেগুলো নেই, কিন্তু তারপরও জাতিসংঘ বাংলাদেশে আসছে কেন? মানে তাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে আবার বলছে ইউনূস প্রশাসনের পাশেই তারা দাঁড়াবেন। তাহলে জাতিসংঘের একজনের প্রধানের সঙ্গে আমরা দেখেছিলাম যে একজন ওয়ান অফ দেম, তাদের সঙ্গে আবার মোহাম্মদ ইউনূসের দারুণ সম্পর্ক, সেই ছবিও আমরা দেখিয়েছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি হাবিব সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হচ্ছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত। ছাত্রদের যে পলিটিক্যাল পার্টিটা হবে, নতুন পার্টি, যেটাকে অনেকে কিংস পার্টি বলে অভিহিত করছেন, সরকারের উপদেষ্টাদের থেকে একজন এসে এই পার্টির প্রধান দায়িত্ব নিয়েছেন, আহ্বায়ক হয়েছেন মিস্টার নাহিদ ইসলাম। এই টাকার উৎস কি? কারা এই টাকাগুলো আপনাদেরকে দিয়েছে? যদি আপনাদেরকে কোনো অসৎ, আপনাদের তো নিজেদের টাকা নেই, এত টাকা থাকার আপনাদের কোনো কারণ নাই। কেউ জমিদারের পুত্র না, হাসনাত আব্দুল্লাহ তো বলেছে কৃষকের পুত্র যাতে নাকি প্রধানমন্ত্রী হতে পারে। কাজে এখানে মানে বিশাল বড় লোকের কোনো পুত্র কন্যা আছে বলে আমার কাছে মনে হয় না। টাকাটা করতে আসলো ভাই, এটা আমি জানতে চাই। এই টাকাটা যদি একজন চোরাকারবারি দেয়, একজন অর্থ পাচারকারী দেয়, একজন অসৎ ব্যবসায়ী দেয়, সে কেন দিয়েছে? সে কেন দিয়েছে? আপনাদেরকে ভালোবেসে দিয়েছে? আপনাদেরকে সে কেন ভালোবেসেছে? ভালোবাসা তো এমনি এমনি হয় না। তারা যদি দেশের ভালোই চাইতো তাহলে সে অসৎ হইতো না। তারা যদি দেশের ভালোই চাইতো তাহলে তো অর্থ তারা পাচার করতো না, তারা তো লুটপাট করতো না, দিয়ে তারা ভালো দেশের ভালো চাইতো। তাহলে তারা দেশের ভালো চেয়ে আপনাদেরকে দিয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই। তারা টাকাটা দিয়েছে তাদের নিজেদের সুবিধা লাভের জন্য। তাদের কি সুবিধা আপনারা দেবেন বলে অঙ্গীকার করেছেন? এই বিষয়গুলোকে আমার জানতে হবে। আমি জানতে চাই একজন দেশের নাগরিক হিসাবে আপনাদের উচিত হবে ট্রান্সপারেন্ট পলিটিক্স করা। আমি এই দলকে অনুরোধ করবো, আপনারা বলুন এই অনুষ্ঠান করতে আপনার কত টাকা খরচ হয়েছে, এই টাকাগুলো কে কে দিয়েছে তার একটা তালিকা দিন। আমি দেখতে চাই যে কারা দিয়েছে, সেই লোকগুলি কারা। একটা প্রবাদ আছে, একটা মানুষকে ভালো মন্দ বুঝবা কিভাবে? বুঝবা হলে সেইভাবে যে তার বন্ধু বান্ধব কারা এটা দেখে, তারা কার সঙ্গে মিশে, কার সঙ্গে আড্ডা দেয়, কার কাছ থেকে টাকা নেয়, এগুলো দেখি। আমরা আপনাদেরকে চিনতে চাই। আপনারা কি বলেছেন সেটা ইম্পর্টেন্ট না, আপনারা কি করেছেন, কি করতে পারেন সেটা আমরা দেখতে চাই। সেই পার্টিটা আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
পার্টির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি নামটা ভালো, কোনো সমস্যা নেই। এবং এই পার্টির 151 সদস্যের একটা কমিটি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তারা জাতীয় সংসদের সামনে যে মানিক মিয়া এভিনিউ আছে, সেই মানিক মিয়া এভিনিউর বিশাল চত্বরে তারা রীতিমতো সমাবেশ করে সেখানে এই পার্টির সদস্যদের আংশিক, পুরোটা করা হয়নি, মোটামুটি 151 সদস্যের একটা কমিটি তারা ঘোষণা করেছে। এখানে তারা বলেছে তারা কি করতে চায়, একটি লিখিত বক্তব্য দিয়েছে। বক্তব্যটা বেশ বড়, ওটা নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু এখন আমি করবো না। এখন আমি আরো অন্য দুই একটা বিষয় নিয়ে কথা বলে ওটা নিয়ে পরবর্তী কখনো যদি সুযোগ পাই আমি এটা নিয়ে আলোচনা করবো। তাদের নীতি আদর্শ কি হতে যাচ্ছে, তারা কি করতে চায়। তো এই যে 151 কমিটির কে কোন দায়িত্ব পেলেন আমরা এগুলো আগেই জেনেছি, তবু আবার বলি মোটামুটি আগের মতোই আছে। দু একটা জায়গায় চেঞ্জ হয়েছে, দু একটা জায়গায় গ্যাপ ছিল, সেগুলো পূরণ করা হয়েছে। নাহিদ ইসলাম যথারীতি আহ্বায়ক হয়েছেন, আক্তার হোসেন তিনি এটা সদস্য সচিব হয়েছেন। এর বাইরে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হয়েছেন দুজন, একজন হলেন তাসনিম জারা ও নাহিদ সরওয়ার নিভা। আর মুখ্য সংগঠন হচ্ছে দুটো, একটা দক্ষিণাঞ্চলের জন্য, একটা উত্তরাঞ্চলের জন্য। আমি আসলে বুঝিনি দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলটা কি, মানে পুরো দেশটাকে তারা উত্তর দক্ষিণে ভাগ করেছে, এটা হতে পারে। পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল হতে পারতো, কেন দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল আমি জানি না। এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন সার্জিস আলম। আর এর মুখ্য সমন্বয়ক পদে রয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক রয়েছেন আব্দুল হান্নান মাসুদ। এইগুলো পার্টির অবস্থা। এই পার্টির বিকাল 4:15 দিকে শুরু হয়েছে অনুষ্ঠানমালা এবং তারপর থেকে এখানে অনেকে বক্তৃতা দিয়েছেন। আমি কয়েকদিনের বক্তৃতার কথা একটু বলতে চাই, এই কারণে যে এদের বক্তব্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এদের নীতি আদর্শটা কি হতে যাচ্ছে। যেমন নাহিদ ইসলাম যিনি আছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, আমি একটা পত্রিকা থেকে তার হেডলাইনটা নিয়েছি। প্রথম আলো হেডলাইন করেছে, ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতি ঠাঁই হবে না বাংলাদেশে। বলেছেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতপন্থী অথবা পাকিস্তানপন্থী এটা চলবে না, এবং সেটা আমাদের মতো করে করতে হবে। যেমন ওনার ভাষায় যে বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতি ঠাঁই হবে না, আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব। আমার কাছে এই বক্তব্যগুলি ভালো লেগেছে, কারণ আমাদের আওয়ামী লীগ যেটা ছিল, আওয়ামী লীগের কিন্তু ভারতপন্থী হিসেবে এই আওয়ামী লীগের একটা বদনাম ছিল। এবং ওনারা মানে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ক্ষমতা ছিলেন তখন 25 বছরের চুক্তি ভারতের সঙ্গে, এটা নিয়ে খুব সমালোচনা হয়েছে। আর হাসিনা সরকার যখন ক্ষমতা ছিল তারা ভারতকে তো না চাইতে অনেক কিছু দিয়ে দিয়েছেন, সেটা নিয়েও অনেক সমালোচনা রয়েছে। কাজে ভারতপন্থী হওয়া যাবে না। কিন্তু পাকিস্তানপন্থী বলতে উনি কি মিনি করেছেন সেটা আমি বুঝিনি। পাকিস্তানপন্থী কি জামাত? সেটা যদি হয় সেটাও একটা দিক নির্দেশনা অবশ্যই। তার মানে তারা জামাতের সঙ্গেও যাচ্ছে না এই পার্টি, এটাও হতে পারে। ভারত পাকিস্তান ছাড়া তো আরো পৃথিবীতে অনেক দেশ আছে, অনেকে আবার মার্কিনপন্থী হতে পারে, অনেকে আবার রাশিয়াপন্থী হতে পারে, অনেকে আবার চীনপন্থী হতে পারে। সেই সব দিকে যাওয়া, সেই সব দেশের সঙ্গে আপনার সম্পৃক্ত হওয়া, ভালোবাসাবাসীর সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে অবশ্য নাহিদ ইসলাম তেমন কিছু বলেননি। তা আমি বুঝতে পারছি না, কাজে ভারত পাকিস্তান না বলে যদি বলতেন আমরা কোনো বিদেশের কোনো রাষ্ট্রের সঙ্গেই ওই পন্থী হওয়া যাবে না, তবে সহজ হতো। নাকি এগুলি করতে চান আমি বলতে পারবো না। আরেকটা জিনিস যদি বলেছেন যে এটা স্লোগানের মতো বলেছেন যে তুমি কে আমি কে, বিকল্প বিকল্প স্লোগানটা তুলে ধরেছেন এবং বলেছেন বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ। এটা একটা সিগনিফিকেন্ট কথা যে বিকল্পের জায়গা থেকে। এখন বিকল্পটা কিসের বিকল্প? সবকিছুর বিকল্প হওয়াটা কিন্তু সবসময় আবার ভালো না। সবকিছুর বিকল্প হয় না, আর সবকিছুর বিকল্প করতে হবে কেন? যে জিনিসটা ভালো চলছে তারও বিকল্প করতে হবে কেন? তা আমি জানি না এগুলো কেবল স্লোগান কিনা অথবা আরো কি। আর এটা বলেছেন আজকের মন্ত্র থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না। বিভাজিত হচ্ছে না, বিভাজনের রাজনীতিতে আপনারাও শুরু করেছেন। আপনার মুখ থেকে অনেক কথা এসেছে যেগুলো নাকি বিভাজনকে স্পষ্ট করে দিয়েছে,
যাই হোক, তারপরে আপনি বলেছেন, আমরা এটা দেখতে চাই আপনি কি। আমি বরং হাসনাত আব্দুল্লাহ বক্তব্যটা আপনাদের একটু বলি। হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন, যে আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে। আমার এই কথাটা খুবই ভালো লেগেছে, যে আসলেই তো দেশের প্রত্যেকটা নাগরিকের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকা উচিত এবং প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত। আমাদের এখানে পরিবারতন্ত্রটা একদম গেড়ে বসেছিল, যে এমপি সাহেব যদি কোনো কারণে মারা যান, ওনার পুত্র আবার এমপি হন, অথবা ওনার পুত্র থাকলে স্ত্রী এমপি হন, কন্যা এমপি হন, কন্যার স্বামী এমপি হন, কিন্তু এর বাইরে আর কেউ যেতে পারে না। যারা সাধারণ নেতা কর্মী, সাধারণ কর্মী সমর্থক, তাদের জিন্দাবাদ বলাই শেষ, আর কিছু তাদের কাজ নেই, সেই জায়গা থেকে বেরিয়ে আসা সহজ। কিন্তু এই কথাটা কিন্তু আবার আরেকটা ইঙ্গিত আছে। সেই ইঙ্গিতটা কি, যেমন ধরা যাক এই মুহূর্তে আওয়ামী লীগ সিনের বাইরে আছে, আওয়ামী লীগের কথা বরং নাই বলি, যদি আমি বিএনপির কথা ধরি, বিএনপিতে তো যিনি দায়িত্বে আছেন এই মুহূর্তে তারেক রহমান, উনি তো সাবেক প্রধানমন্ত্রীর পুত্র। তাহলে কি পরিবারতন্ত্রের কবরস্থ হয়েছে উনি বলতে যাচ্ছেন? হয়েছে মানে হয়ে গেছে, কিন্তু উনি করবেন না, হয়ে গেছে, উনি এটাকে নিশ্চিত করতে চান। তার মানে উনি কি তারেক রহমানের মানে এই যে পরিবারতন্ত্র, বিএনপির যে পরিবারতন্ত্র যেটা আছে মূল নেতৃত্বে, সেটার কবরস্থ হয়ে গেছে বলে দাবি করছেন? সেটা কি আসলে বাস্তবতা কি তাই? তারেক রহমান তো বিএনপির কাছে বিতর্কের ঊর্ধ্বে থাকা একজন নেতা, এবং উনি হ্যাঁ ঠিক উনি পরিবারতন্ত্র হিসাবে এসেছেন, প্রধানমন্ত্রী পুত্র হিসাবে উনি দায়িত্বে এসেছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এতদিনে ওনার যে অবস্থান দলের মধ্যে এবং নানাভাবে দলকে যেভাবে পরিচালনা করেছেন, এতে কিন্তু ওনার নেতৃত্ব নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। তারপরেও এটা যদি মানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র হওয়ার অপরাধে যদি ওনাকে কবরস্থ করতে হয় ওনার নেতৃত্বকে, সেটা অবশ্য অন্য প্রসঙ্গ। আমি জানি না দেশের মানুষ কি ভাবে, হাসনাত আব্দুল্লাহ মতোই ভাবে নাকি অন্যভাবে ভাবে, এটা হয়তো সামনে আমরা টের পাবো। আর এই যে কথাগুলি বলা হয়েছে, আমি আর বেশি বলি না, অনেকে অনেক কথা বলেছেন, আর বেশি কথা বলার দরকার নেই। এই দুটো কথাই আমি বললাম, যে ওনাদের মানে মোটামুটি একটা ধারণা কিন্তু পাওয়া গেল। এখন আমার কিছু বেসিক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি করে আমি আলোচনাটা আসলে শেষ করতে চাই। আমার বেসিক প্রশ্ন হলো, আমি অনেকে, আমি নিজে ওখানে যাইনি, অনেক লোককে আমি জিজ্ঞাসা করেছি যারা গিয়েছিলেন, যারা দেখেছেন। আমি একজন লোককে জিজ্ঞাসা করছি যিনি আশেপাশেই থাকেন, উপরে কোনো একটা ভবন থেকে দেখেছেন মিটিংটা, পুরো মিটিংটা। আমার প্রশ্নটা ছিল যে কত লোক এসেছিল এই মিটিংয়ে। বলা হয়েছিল কালকে যে 2 লাখ লোক আসবে সারা দেশ থেকে। হ্যাঁ, সারা দেশ থেকে লোক এসেছিল, বাস ভর্তি করে লোক, বাস এসেছিল, অনেকগুলি বাস এসেছিল, বিভিন্ন জেলা থেকে বাস এসেছিল। তো ভর্তি করে বলতে পারবো না, তবে লোক সংখ্যা কত হয়েছিল। আমাকে একজন বললেন 50 থেকে 70 হাজার লোক এসেছিল। আবার অনেকে বললেন না, এটা 70 থেকে 80 হাজার হতে পারে। আমি ধরে নিচ্ছি 1 লাখ লোক এসেছিল। 2 লাখ বলেছিল, 1 লাখ লোক এসেছিল। কারা এসেছিল সেখানে আমি যেটা দেখেছি, এটা খুব ইতিবাচক একটা বিষয়। ইয়াং জেনারেশনের প্রচুর লোক এসেছিল, ঢাকার ভেতর থেকে অনেক লোক এসেছিল, যারা নাকি ইয়াং, তাদের মধ্যে একটা নতুন প্রত্যাশা নিয়ে তারা এখানে এসেছিল। এটা আমি মনে করি এটা খুবই ইতিবাচক একটা লক্ষণ, যে ইয়াং জেনারেশন যারা একসময় রাজনীতি বিমুখ ছিল, তারা রাজনীতির দিকে ঝুঁকছে। এটা আমি মনে করি খুব ইতিবাচক। ইয়াংদের যে এই দলটা রাজনীতির দিকে আনতে পারছে, এটা আমি মনে করি খুব একটা পজিটিভ দিক। আমার শেষ প্রশ্ন, এই প্রশ্নটা আমি করতেই চাই, মানে এই দল কিংস পার্টি কিনা না পার্টি, এটা আমি আরেকদিন বলবো, ওই আমার শেষ প্রশ্ন নয় এই মুহূর্তে আমার যে প্রশ্নটা খুব জরুরি আমার কাছে, আমি মনে করি এই প্রশ্নের উত্তর দিতে পারা না পারার উপর এই দলটা নিয়ে আমার মূল্যায়নটা অনেকাংশে নির্ভর করবে। সে প্রশ্নটা কি, এই অনুষ্ঠান করতে কত টাকা খরচ হয়েছে? আমি যদি 1 লাখ লোক ধরি, 1 লাখ লোকের একটা সমাবেশ করতে ঢাকা শহরে কত টাকা খরচ হয়? আমি বিভিন্নভাবে যোগাযোগ করেছি, যারা অনুষ্ঠান করেন তাদেরকে জিজ্ঞাসা করেছি, এবং সেখান থেকে আমি যে ফিগারটা পেয়েছি, মঞ্চ করা, সামনে চেয়ার আনা, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনকে বসতে দেওয়া, আপ্যায়ন করা, এবং বাস ভর্তি করে লোক আনা, যারা বাসে আসবে তাদেরকে নানাভাবে খাওয়ার ব্যবস্থা করা, হাত খরচ, অনেক রকম খরচ কিন্তু আছে।
কত টাকা ব্যয় হয়েছে আমি এটা জানতে চাই। আমি কি ফিগার জানি আমার জানার দরকার, ওটার পরে হয়তো আলোচনা করব, কিন্তু ওনারা বলুন এই মিটিংটা করতে তাদের কত টাকা ব্যয় হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সাবেক তথ্য উপদেষ্টা জনাব নাহিদ তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন। কেন করেছেন? এই সরকারের জমানাতে একটি রাজনৈতিক দল হবে, অনেকেই বলছেন কিংস পার্টি, হোয়াট এভার মেবি, কিন্তু সেই কিংস পার্টির পদ গ্রহণ করার জন্য তিনি পূর্ণমন্ত্রীর মর্যাদা সম্পন্ন একটি পদ, যেখানে অলমোস্ট প্রায় 2.25 লক্ষ টাকার মতো নিয়মিত বেতন এবং ভাতা আসে। তিনি কার্যত একজন ছাত্র, একেবারে প্রবীণ এবং বয়সে আমার সন্তানের চাইতেও 2-3 বছরের ছোট। তো এই সময়টিতে তিনি যে মর্যাদা পাচ্ছিলেন, যে বেতন পাচ্ছিলেন, ভাতা পাচ্ছিলেন, এটি যে কোনো মানুষের জন্য খুবই লোভনীয়, স্বর্ণডিম্বের মতো, এবং পরিবারের মান মর্যাদা এবং ইজ্জতের জন্য এটি একটা বিশাল হাতিয়ার। এবং এরকম একটি পদে, এরকম একটি চেয়ারে মাত্র 24 ঘন্টা অতিরিক্ত থাকার জন্য অনেক মানুষ খুন খারাপি পর্যন্ত পড়ে বসে। অর্থাৎ বড় একটি পদপদবিতে আছেন, আপনার আজকের দিন হলো শেষ দিন, কিন্তু যদি আপনার কাছে অপশন দেওয়া হয় যে আগামী আরো 24 ঘন্টা আপনি এরকম একটা লোভনীয় পদে থাকতে পারবেন, বিনিময়ে গোপনে কয়েকজনকে খুন করতে হবে, আরো অপকর্ম করতে হবে, এই সমাজে বহু লোক পাবেন যে শত শত মানুষকে খুন করে হলো 24 ঘন্টার জন্য একটি পদ তারা আঁকড়ে করবেন। তো সেই রকম একটি লোভনীয় পদ স্বেচ্ছায় ত্যাগ করে রাজনীতির মতো একটি ঝুঁকিময়, অনিশ্চিত এবং একটি যাকে বলা হয় যেখানে পদে পদে বিপদ এবং বিপত্তি, দুর্নাম এবং বদনাম, এরকম একটি জায়গাতে তিনি যে এলেন, এটি আমি এই বাংলায় আগে কখনো দেখিনি। ফলে তিনি সফল হবেন কি হবেন না, তিনি ভালো না মন্দ, তিনি কি করেছেন বা না করেছেন, ডাজ নট ম্যাটার। এই মুহূর্তে কেবলমাত্র উপদেষ্টার এই পদ ছেড়ে আজকের এই জায়গাটাতে তিনি এসেছেন। এজন্য বাঙালি জাতি হিসেবে আপনাকে ধন্যবাদ তাকে দিতেই হবে, এর দ্বিতীয় নজির নেই। আপনি ওয়ার্ড আওয়ামী লীগের একটা সেক্রেটারি কিংবা ছাত্রদলের যে কোনো একটা কলেজ শাখার দপ্তর সম্পাদক খুন করে ফেলেন, দেখেন সে পদ ছাড়ে কিনা। মন্ত্রী এমপির কথা তো বাদ দিলাম, তো সেখানে এই ভদ্রলোক তিনি রাজনীতি করতে এসেছেন। আর এই রাজনীতি করার এই সময়টিতে তাকে নিয়ে বিভিন্ন মহল নানা রকম, যাকে বলা হয় তথ্য বিকৃতি, নানা রকম অপপ্রচার, আপনি সেটাকে প্রচার বলেন, সত্য মিথ্যা এখন যাচাই করার বিষয় নয়, কিন্তু যে বিষয়গুলো বলার চেষ্টা করছেন যে তিনি এই কয়েকদিন ক্ষমতায় ছিলেন এবং প্রায় 1000 কোটি টাকা তিনি লোপাট করেছেন। একেবারে ব্যানার বানিয়ে পুরো সামাজিক মাধ্যমে রীতিমতো তাণ্ডব চালানো হচ্ছে। 2 নম্বর হলো যে কি একটা আছে ক্রিপ্টোকারেন্সি, সেই ক্রিপ্টোকারেন্সির গোপন অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্ট কারা কারা নাকি খুঁজে পেয়েছে, সেই অ্যাকাউন্টে তার শত শত কোটি টাকা রয়েছে মিস্টার নাহিদের, বদনাম। তারপর নাহিদের আব্বা, তিনি রামপুরার একজন সাধারণ স্কুল শিক্ষক, তিনি নাকি এই সময়টিতে সেই কত কোটি টাকা মূল্যের, 10 কোটি টাকা না 8 কোটি টাকা মূল্যের একটা বাড়ি তিনি ক্রয় করেছেন। এটা নিয়ে প্রচার চলছে, অপপ্রচার চলছে, প্রোপাগান্ডা চলছে। আর এক গ্রুপ বলার চেষ্টা করছে যে তিনি এই নাহিদের ক্ষমতাকে ব্যবহার করে সেখানে তিনি চাঁদাবাজি থেকে শুরু করে সবকিছু তিনি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন এবং এই সময়ের মধ্যে সর্বনাশ করে ছেড়েছেন দেশ কাল জাতির। এখন আমাদের সমস্যা হলো কি যে আমরা কেউ যারা আর্ত, আঘাতপ্রাপ্ত, আর্ত বলা হয় আঘাতপ্রাপ্তকে, তো আর্তের যে আরতি, চিৎকার, কান্না, আমরা এটা শুনতে পাই না বা শুনতে পছন্দ করি না। আমরা কেউ নাহিদের সঙ্গে কথা বলবো না, তার বাবার সঙ্গে কথা বলবো না, আমরা কেউ রামপুরা যাব না, আমরা কেউ খোঁজ খবর নেব না,
আমরা শুধু ওই যে গুজবগুলো রয়েছে সেই গুজবগুলো আমি যেই রকম মানুষ সেই রকম একটা ক্যানভাসে ফেলে বা সেই রকম একটা আয়নার উপরে আমার নিজের প্রতিচ্ছবি আমি যেভাবে দেখি ওভাবে নাহিদকে বা তার আব্বাকে বসে আমরা কল্পনা করছি আর আমরা বলছি, যারা মন্দ লোক তারা বলছি ছি ছি ছি, মানুষ এত খারাপ হয়, এত অবলা, এত কচি বয়স, এত অল্প বয়স, এই বয়সে মানুষ এত অপকর্ম করে, পুরো জীবন যার বাকি রয়েছে, শুরুতেই তার এমন অবস্থা, ভবিষ্যতে যদি ক্ষমতা পায় এ তো পুরো বঙ্গোপসাগর সহ গিলে খাবে, লানত হোক এর প্রতি। আর আফসোস, ওর কেন হলো, আমার কেন হলো না, আমার কি ওর চেয়ে কম যোগ্যতা, ওটা আমার জুতো টানার উপযুক্ত নয়, এই সকল কথাবার্তা বলে আমাদের সমাজের একটা বিরাট অংশ নিজেদের যে বিকৃত রুচি, বিকৃত চিন্তা, আমরা এটা নাহিদের উপর ঢেলে দিচ্ছি। এই গেল এক। আর নাহিদকে যারা ভালো মানুষ মনে করছেন তারা প্রায় সবাই তার পক্ষে কেউ কথা বলছেন না, চুপচাপ থাকছেন। এই যে ভালো মানুষদের চুপ থাকা বা জ্ঞানী মানুষের চুপ থাকা, এটি একটি সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খবরে বলা হচ্ছে শেখ হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার। আমার ধারণা যে শেখ হাসিনার বিচারের পরেই অনেকগুলো রাজনৈতিক মীমাংসা সম্ভব হবে। যেমন একটা বড় জট বেঁধে আছে যে নির্বাচন কবে হবে। তো শেখ হাসিনা যেহেতু এই গণহত্যার মূল আসামি বা অভিযুক্ত, তাকে বলা হচ্ছে, জাতিসংঘের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনেও কিন্তু প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নামটা এসেছে এবং জাতিসংঘের প্রতিবেদনটা এই বিচারের সাথে যুক্ত করা হচ্ছে, তাদের ফাইন্ডিংসগুলো সামনে আনা হচ্ছে এবং শেখ হাসিনার নির্দেশ ছাড়া এত নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হওয়া সম্ভব না সারা দেশব্যাপী। তো সুতরাং শেখ হাসিনা এখানে প্রধান নির্দেশদাতা বা যেটা বলা হচ্ছে যে সুপিরিয়র কমান্ড হিসেবে থাকছেন শেখ হাসিনা। প্রতিবেদন তৈরির কাজ এখনো বাকি, 1/3 এখনো বাকি। চূড়ান্ত করে 2 তদন্ত প্রতিবেদন দাখিল এপ্রিলে দাখিল হয়ে যাবে। যুক্ত করা হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন, যে প্রতিবেদনের অনেকগুলো ফাইন্ডিংস তারা সামনে এনেছে। যাচাই বাছাই করে ট্রাইব্যুনালে যাবে, ফর্মাল চার্জ, পরে বিচারের মুখোমুখি হবে ওবায়দুল কাদের সহ বাকিদেরকে এর পরের ধাপে করা হবে। তো প্রথম ধাপটা যদি শেষ হয় এপ্রিল মাসের দিকে, তাহলে জিনিসটা কি হবে, এরপরে বিচার কাজ অন্য যেগুলো সেগুলো চলতে থাকবে স্বাভাবিক গতিতে। ফলে পুরো বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন, এই প্রসঙ্গটাও আসবে না। এটা একটা ভালো, যদি ট্রাইব্যুনাল তার কাজ শেষ করতে পারে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী মাসে এই সংক্রান্ত পৃথক 2টি প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করার কথা। যা বোঝা যাচ্ছে আইনগত প্রক্রিয়াটা খুব দ্রুত চলছে। তবে জাতিসংঘের প্রতিবেদন কিন্তু ওবায়দুল কাদেরকে মিন করেন, মানে শেখ হাসিনার এই নির্দেশগুলো ইমপ্লিমেন্ট করার জন্য একটা 2জন ব্যক্তিকে নাম সামনে এনেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী। এই 2জনকে, শেখ হাসিনার পরে এই 2জনকে দায়ী করা হচ্ছে। তো সুতরাং যদি ধারাবাহিকভাবে করা হয় জাতিসংঘের প্রতিবেদন ধরে, তাহলে কিন্তু শেখ হাসিনার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং ওই সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীর নামটা, ওবায়দুল কাদের, তারা হচ্ছে পলিটিক্যালি মোটিভেট করেছে দলকে, সংগঠনকে, ছাত্রলীগকে। বলেছে না যে ছাত্রলীগ একাই যথেষ্ট, উস্কে দিয়েছে। উস্কানিদাতা হিসেবে তাদেরও বিচার হওয়া উচিত। তবে একেবারে যারা মানে গুলি করার জন্য, হত্যা করার জন্য যারা নির্দেশ দিয়েছে, তাদেরকে আগে শনাক্ত করা দরকার এবং তাদের শাস্তি দরকার। এইটা একেবারেই খুব জরুরি। এটা মানুষ, এইটার বিলম্ব, এই বিচারে যদি বিলম্ব হয়
তাহলে শেষে অনেক কিছু হারিয়ে দেবে। আর এই বিচার ছাড়া এই গণঅভ্যুত্থানের কোনো যৌক্তিকতা দেওয়া যাবে না, এর একটি পরিণতি পাবে না যদি বিচার করা না হয়। সুতরাং বিচারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ওই ভিডিওটা থেকে ভেজাল লাগছে। তিনি বলছিলেন যখন ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি তৈরির আলোচনা চলছিল যে ছাত্র উপদেষ্টাদের মধ্যে কারো কারো বাবা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছেন, তবে হালাল করতেছেন ডোনেশন হিসাবে, যে এটা ছাত্রদের রাজনৈতিক দলটা পরিচালনার জন্য ডোনেশন দরকার। ইভেন ছাত্ররা বলছিল অনেকের নাম প্রকাশ করা যাবে না। এরপরে যখন আমরা গতকালকে নিউজ দেখলাম যে আপনার হেডিংটা ছিল এমন, চাঁদার দাবির ভিডিও ভাইরাল, বিভিন্ন পেজ বিভিন্ন ভাবে দিছে, আর পরবর্তী আসছে কি নাহিদের বিরুদ্ধে মামলা। তবে এই নাহিদ আর জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক মানে ব্লুটুথ বয় নাহিদ, দুইজন কিন্তু এক না, তবে একই প্ল্যাটফর্মের, বোঝেন নাই? দলজনই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের। তবে যার বিরুদ্ধে মামলা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে আর চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে, এই নাহিদ আলোচিত, এটা কয়েকদিন ধরে আলোচিত। তো এই নিউজটা আসলে হচ্ছে বৈষম্য বিরোধী নেতা যে নাহিদ ছিল, আর এদের কারণেই আসল নাহিদ যিনি, তারা ঘোষণা দিল যে সমন্বয়ক বৈষম্য বিরোধী এইগুলা এক্সিস্ট করে না, এগুলাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, যদি অপকর্ম করতে চায় পুলিশ অ্যাকশন নেবে। এরপরেই পুলিশের মধ্যে একটু সাহস আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরে সদ্য অব্যাহতি পাওয়া, মানে তাকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়েছে, মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে একটা মামলা হয়েছে। আর এটা নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি এল আল এমরান। ওনার বক্তব্য যে রংপুরের গঙ্গাচড়া থানার আওতাধীন গ্রিন সিটি ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম ভুইয়া তিনি বাদী হয়ে এই চাঁদাবাজির মামলাটি দায়ের করেছেন। মামলায় বৈষম্য বিরোধী নেতা নাহিদ হাসান খন্দকারের সহ আরো 7-8 জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলছেন নগদ 1 লক্ষ টাকা ও প্রতিদিন 20,000 টাকা করে চাঁদা দাবির অভিযোগ এই নাহিদ করেছে। এ বিষয়ে মামলার বাদী বলছেন গঙ্গাচড়া খলেয়া ইউনিয়নে তার এক বোন সহ গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণের কাজ শুরু করে। পার্ক নির্মাণে পুকুর থেকে বালু উত্তোলনের প্রয়োজন দেখাতে এই বালু উত্তোলনকে কেন্দ্র করে এই নেতা নাহিদ তিনি চাঁদা দাবি করে আসছিলেন। এই ঘটনায় তারা একটা মামলা দায়ের করেছে। আর এরপর আমরা দেখলাম যে 8ই মার্চ রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের আহ্বায়ক যিনি আছেন তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদকে অব্যাহতি দিয়েছেন তার পদ থেকে। আর 1 মার্চ সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল। ভাই আমার এই ভিডিও আবার কাট পিস করে টিকটকলারা, বিশেষ করে রিলসওয়ালারা আবার আসল নাহিদরে বসাই দিয়েন না, ঠিক আছে? আপনারা এই কাজটা করেন। যেমন ওদিন আমার এই ভিডিওতে আমি দেখলাম, আমার কিন্তু টিকটকে কোনো আইডি নাই, একটা আইডি আছে বাট আমি চালাই না, এমআই শামীম এই নামে যে আইডিটা, এটাই তো আমার না। তো এরকম অনেকে আছেন আমার নাম দিয়ে টিকটক ফেসবুক আইডি পেজ চালান, আমাদের এই কথাগুলোকে কাট পিস করেন, কইরা হয়তো আসল নাহিদের ছবি ঝুলাই দেন। আবার যে দুবাইয়ের একটা বাইকের ব্যবসা, ভিসার ব্যবসা কারা করে, এরা আবার আমার নামের সাথে মোবাইল নাম্বার দিয়া দেয়। এগুলা করেন না। এই পেজগুলা এবং চ্যানেলের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিব, টিকটক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিব। যাই হোক, আমরা চাই চাঁদাবাজ যেই দলেরই হোক, যে বনেরই হোক, যে গোত্রেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর উপদেষ্টা এখন এই মুহূর্তে দলের প্রধান যিনি নাহিদ, সুন্দর সিদ্ধান্ত নিচ্ছে এটা যে সমন্বয় এবং বৈষম্য বিরোধী এদের মধ্যে যারা মানে ধান্দাবাজিতে ব্যস্ত, এদেরকে ধৈর্য পুলিশের কাছে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত নিচ্ছে। ভালো থাকুন। এতগুলো ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে যেগুলো আপনি বর্ণনা করছেন, জাতিসংঘের রিপোর্টে কিন্তু সেগুলো নেই, কিন্তু তারপরও জাতিসংঘ বাংলাদেশে আসছে কেন? মানে তাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে আবার বলছে ইউনূস প্রশাসনের পাশেই তারা দাঁড়াবে। তাহলে জাতিসংঘের এক প্রধানের সঙ্গে আমরা দেখেছিলাম যে একজন ওয়ান অফ দেম, তাদের সঙ্গে আবার মোহাম্মদ ইউনূসের দারুণ সম্পর্ক, সেই ছবিও আমরা দেখিয়েছিলাম। হ্যাঁ, আমি আমার নিশ্চয়ই নামটা বলতে বাধা নেই। আমি যা বলছি, দেখুন জাতিসংঘের অনেকগুলো শাখা আছে, তার মধ্যে একটি হচ্ছে হিউম্যান রাইটস শাখা, তাই তো? সেখানকার প্রধানের নাম হচ্ছে ভলকার টুর্ক, অস্ট্রিয়ার এক আইনজীবী, তাকে এই পদে বসিয়ে দিয়েছে। এই লোকটি আপনার নিজে স্বীকার করছে বিবিসি, সে বলছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে আমি ফোন দিয়ে তাদেরকে বলেছি
বাংলাদেশ সরকারের সাথে তোমরা যদি কোনোভাবে ইনভলভ হও, তাহলে আমি জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন, সেই মিশনে তোমাদের বন্ধ করে দিব তোমাদের ট্রুপ। আপনি একটু কল্পনা করেন তো, এই কথাটা ভারতকে বলেছে, কি হতো আজকের দিনে এখানে বসে? আমার তো মনে হয় ভলকার ট্রুপ তো চেঞ্জ হতোই, মানে কি যে হতো, তাকে জেলে যেতে হতো। আমি জানি না, কারণ বাংলাদেশে এই লোকটি টাকা খেয়েছে, ইউনুসের টাকা খেয়েছে, ডলার খেয়েছে, এবং এই লোকটি আবার ইউনাইটেড নেশনসের রিপোর্টও দিয়েছে। কেমন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সেটা হচ্ছে যে যেই লোকটি রিপোর্ট নিজে লিখছে, যেই লোকটি ওভার দ্য আপনার কনভারসেশনে পরিষ্কার করে বলছে। এখন কথা হচ্ছে, আমার দেশের যদি একটা বিপদ হয়, তাহলে আমি সেনাবাহিনীকে ডাক দিতে পারবো না? এইটা মানে ন্যূনতম যদি সে এটা বলতো যে সেনাবাহিনী যাতে কোন ধরনের প্রাণঘাতী বা সহিংসতাতে লিপ্ত না, তাহলেও আমি নিজেকে প্রবোধ দিতে পারতাম এই ভেবে যে ঠিক আছে, একটা স্পেসিফিক কথা বলেছে। সেইখানে পরিষ্কার ভাবে আমাদের কাছে সেই রেকর্ডিংটা আছে। সেই রেকর্ডিং এ বলছে যে কোনো ধরনের ইনভলভমেন্ট হবে না। কোন ধরনের ইনভলভমেন্ট বলতে কি বোঝাচ্ছে? এখন গভর্নমেন্ট যদি বলে যে আমার রাষ্ট্রের সাধারণ নাগরিককে মেরে ফেলছে, সেনাবাহিনীকে আমার প্রয়োজন সেটা ঠেকানোর জন্য, সেটাও করতে পারবে না। এই কারণে সেনাবাহিনী যেটা করেছে, গণভবন ছেড়ে দিয়েছে, সেনাবাহিনী রাস্তা ছেড়ে দিয়েছে, এই মবের কাছে, খুনিদের কাছে, টাকাদের কাছে ছেড়ে দিয়েছে। ফলে বাংলাদেশে যে হয়েছে এই টোকাইদের মাধ্যমে, এই ছাত্র নায়ক, এই জঙ্গি সমন্বয়ক, এই হিজবুত তাহরীরের মাধ্যমে, সেইটার দায় জাতিসংঘের উপরে নিশ্চিতভাবে বর্তায়। আমরা আমাদের যে আইনি দল আছে, আমাদের আইনি দল কিন্তু ইতিমধ্যে একটি লিগ্যাল নোটিশ ইস্যু করেছে। আমরা একটি চিঠি পাঠিয়ে দিয়েছি এই শুক্রবারে। কেমন? এইটা বলে পাঠিয়েছি যে তার কোন জুরিসডিকশন আছে, যেই জুরিসডিকশনে বাংলাদেশের হস্তক্ষেপ করতে পারে। এইটা কিন্তু ইন্দিরাজি, এটা কিন্তু একটা প্রেসিডেন্ট হয়ে গেল। ভবিষ্যতে যদি ভারতের উপরে এই ধরনের, ভারতের সেনাবাহিনী প্রধানকে যদি এই কথা বলে, নেপালের সেনাবাহিনীর প্রধানকে এই কথা বলে, বা আমেরিকা, ইংল্যান্ড কাউকে বলে, একটা নজির তৈরি হবে, যে আমরা তো বাংলাদেশকেও বলেছি। তো এই নজিরটা কোনোভাবে বাংলাদেশের ক্ষেত্রে এটা তৈরি করতে দেওয়া যাবে না। সিম্পল অ্যাজ দ্যাট। ফলে আমার কাছে মনে হয় যে এই যে জাতিসংঘের প্রধান আসছে, সেও তার আশা, সে কি কোনো পদক্ষেপ নিয়েছে ভলকার ট্রুপের ব্যাপারে? যে তোমার কোন এখতিয়ার আছে? আর্টিকেল 100, আপনি যদি আর্টিকেল 100 দেখেন, এই আর্টিকেল 100 জাতিসংঘের এই নিয়ম অনুযায়ী সভরেন কোন রাষ্ট্রে সে কোনো হস্তক্ষেপই করতে পারবে না, কোন ধরনের ডিরেকশন দিতে পারবে না, কোন ধরনের ডিরেকশন সে নিতে পারবে না। তো অ্যান্টনিও সাহেব এইটার ব্যাপারে কি কোনো পদক্ষেপ নিয়েছেন? যে তুমি কোন জুরিসডিকশনে বাংলাদেশ সেনাবাহিনীকে তুমি ফোন দিয়েছিলে? বাংলাদেশ সেনাবাহিনী কোথায় নামবে, কোথায় নামবে না, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার। তারা যদি কোনো ভুল ভ্রান্তি করে, সেটার জন্য ফোরাম আছে, সেটার জন্য বিচার প্রক্রিয়া আছে, আপনার প্রসিডিউর আছে, কমপ্লেন প্রসিডিউর আছে। তুমি কে ভাই? সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এরা হচ্ছে পার্ট অফ দিস। এরা পার্ট অফ দিস মানে হচ্ছে কি, বাইডেন প্রশাসনই এটার পার্ট ছিল। ফলে বাইডেন প্রশাসন থেকে নির্দেশ গেছে, ওরা জাস্ট ডেলিগেট করেছে নির্দেশটাকে। ফলে তো স্বাভাবিকভাবে এই যে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছে ডিপ স্টেটের কথা, বারবার বলছে রেজিম চেঞ্জের কথা, আমেরিকার আগের প্রশাসনিক কাজটি করেছে। তা নাহলে এই ভলকার ট্রুপকে সাহস কোত্থেকে পায়? এক বেতনভুক্ত জাস্ট একটা কর্মচারী, সে কোত্থেকে সাহস? তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওটা দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা, যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই, সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম ফান চলা করতে সবার রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।